আপনার বাড়ির মেডিসিন ক্যাবিনেটে কি ওষুধগুলো আছেন যা আপনি রেগুলার ব্যবহার করছেন কোনো প্রেসক্রিপশন ছাড়াই? আর এই ওষুধগুলোই কিন্তু আপনার হার্টের সমস্যা করতে পারে, আপনার হার্টের ঝুঁকি অনেক বাড়িয়ে দিতে পারে। তো কী সেই ওষুধগুলো আজ জানার জন্য এই ভিডিওটি দেখুন। আমরা দৈনন্দিন জীবনে রেগুলার কোনো ওষুধ ব্যবহার করে থাকি। অনেক ক্ষেত্রে আমরা কোনো ডক্টরের প্রেসক্রিপশন ছাড়াই ওষুধগুলো ব্যবহার করছি। কখনো কখনো আমরা আবার এই ওষুধগুলো ব্যবহার করি এটা ভেবে যে এই ওষুধগুলো তো আমার কোনো ক্ষতি করবে না, আর সাধারণ উপশমের জন্য কোনো ডক্টরের প্রেসক্রিপশন বা পরামর্শেরও দরকার নেই। কখনো কখনো আবার আমরা এই ওষুধগুলো ব্যবহার করি এটা ভেবে যে ওষুধগুলো আমাদের খাওয়ার দরকার, কারণ আমরা প্রেশারের ওষুধ খাচ্ছি, আমরা সুগারের ওষুধ খাচ্ছি, আমরা হার্টের ওষুধ খাচ্ছি, তার সঙ্গে এই ওষুধগুলো আমাদের ডেইলি খেতে হবে। আবার কখনো কখনো এই ওষুধ আমরা খাই এটা ভেবে যে এটা আমাদের হার্টকে প্রোটেকশন দিচ্ছে। তো আজ আসুন আমরা জেনে নিই কী সেই 5টি ওষুধ যেটা আমাদের বাঙালির ঘরে ইউজুয়ালি থাকে, আমরা রেগুলারলি বা অলমোস্ট ডেইলি ওষুধগুলো নিচ্ছি কোনো না কোনো কারণে, আর এই ওষুধগুলোই কিন্তু আমাদের হার্টের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দিচ্ছে। তো এই কথাটা কিন্তু আমার না, 2023-তে ওয়ার্ল্ডের সর্ববৃহৎ যে কার্ডিওলজি জার্নাল JACC সেই স্টাডিতে দেখা গেছে এই কয়েকটা ওষুধ যদি আপনি রেগুলার ডেইলি বেসিসে খাচ্ছেন তাহলে কিন্তু আপনার হার্টের ঝুঁকি, হার্ট অ্যাটাকের যেটা ঝুঁকি সেটা 30 থেকে 80% পর্যন্ত ইনক্রিজ হয়। ইনফ্যাক্ট ব্রিটিশ মেডিকেল জার্নালও বলছে যে এই ওষুধগুলো যদি আপনি নিয়মিত ব্যবহার করেন তাহলে সেটা আপনার হার্টের রক্তনালীর প্রদাহ বা ইনফ্লেমেশন তৈরি করে, অ্যান্ড তার সঙ্গে আমাদের হার্টের যে পালস রেট বা হার্ট রেট সেই হৃদস্পন্দনকেও অনেক ক্ষেত্রে ইরেগুলার করে দিতে পারে। তো কী সেই ওষুধ সেটা জানার জন্য এই ভিডিওটি দেখুন, আর আমাদের সঙ্গে লাস্ট পর্যন্ত থাকুন, কারণ 5 নম্বর ওষুধটা যেটা আমি বলবো সেটার নাম শুনলে আপনি চমকে যাবেন। তার মধ্যে প্রথম ওষুধটি হচ্ছে ব্যথার ওষুধ বা NSAID। আমাদের হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা এগুলোর জন্য আমরা প্রায়শই ওষুধ খাই কোনো প্রেসক্রিপশন ছাড়াই। সেই ওষুধগুলি বেসিক্যালি NSAID বা পেইন কিলার। তার মধ্যে পড়ছে ব্রুফেন বা আইবুপ্রোফেন, ডাইক্লোফিনাক, ভোভেরন ওরকম টাইপের ওষুধ। কিন্তু আপনি কি জানেন এই ওষুধগুলো যদি আপনি 7 দিন পর্যন্ত রেগুলার ব্যবহার করছেন সেটা থেকেই কিন্তু আপনার হার্ট অ্যাটাকের ঝুঁকি 45% পর্যন্ত ইনক্রিজ হয়। কারণ এই ওষুধগুলো, স্পেশালি ব্যথার ওষুধগুলো আমাদের ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেয়, আর সেটা থেকে হার্টের উপর চাপ সৃষ্টি করে। শুধু সেটাই না, অনেক ক্ষেত্রে এই পেইন কিলার ওষুধগুলো আমাদের রক্তর যে ক্লটিং টেন্ডেন্সি সেটা বাড়িয়ে দেয়, সেটা থেকে আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা বেড়ে যায়। তো তার জন্য রেগুলারলি এই ওষুধগুলো আপনি ব্যবহার করবেন না। ইনফ্যাক্ট ডক্টরের পরামর্শ বা প্রেসক্রিপশন ছাড়া নিজে থেকেই ওষুধগুলো ব্যবহার করবেন না। যদি আপনার পেইন থাকে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা থাকে, সেফার অপশান আপনি ব্যবহার করতে পারেন। সেফার অপশানের মধ্যে আপনি প্যারাসিটামল ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে আমরা ভাবি যে প্যারাসিটামল হচ্ছে জ্বরের ওষুধ। ইনফ্যাক্ট প্যারাসিটামল ব্যথার ওষুধ হিসেবেও কাজ করে, আর এটা অনেক সেফ অল্টারনেটিভ। তো আপনার যদি ব্যথা থাকে আপনি প্যারাসিটামল ব্যবহার করতে পারেন। অনেক ক্ষেত্রে প্যারাসিটামল ব্যবহার করলেও ব্যথা কমে না, তখন আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি পেইন কিলার ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি ডক্টরের পরামর্শ নিয়েই ব্যবহার করুন সেটা। আর যত মিনিমাম কম ডিউরেশনে সেটা ব্যবহার করবেন তত বেটার, যত কম ডোজে আপনি ব্যবহার করবেন সেটা বেটার। আর কিছু কিছু পেইন কিলার আপনাকে অ্যাভয়েড করলে বেটার, যেমন তার মধ্যে পড়ছে ডাইক্লোফিনাক টাইপের ওষুধ বা রিসেন্টলি বিভিন্ন কক্সিপ টাইপের ওষুধ, সেগুলো আপনাকে অ্যাভয়েড করাটা বেটার। আর নিতান্তই যদি আপনার পেইন কিলার ব্যবহার করতে হয়, প্যারাসিটামলে যদি আপনার সেটা কাজ না হয়, তাহলে আপনি নেপ্রক্সেন টাইপের একটা ওষুধ আছে সেটা আপনি ব্যবহার করতে পারেন, যেটা হার্টের দিক থেকে সেফ। তো যাদের হার্টের সমস্যা আছে স্পেশালি, ওরা ব্যথার ওষুধ নিজে থেকে ব্যবহার করবেন না, প্যারাসিটামল ব্যবহার করতে পারেন। প্যারাসিটামল সেফ, বা আপনি টপিক্যাল বা মালিশ হিসেবে ব্যবহার করতে পারেন ব্যথার ওষুধটা, কিন্তু নিজে থেকে ট্যাবলেট খাবেন না। খেলেও ডক্টরের পরামর্শ নিন,
লো ডোজে খান, শর্ট ডিউরেশনে খান। সেকেন্ড ওষুধ যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে বহুল প্রচলিত গ্যাসের ওষুধ, এটা নাম্বার 2। গ্যাসের ওষুধ যেমন প্যান্টোপ্রাজল, রেবেপ্রাজল, ওমেপ্রাজল, সেটা প্রতি বাঙালির ঘরেই থাকে। আমরা ডেইলি এই ওষুধ লজেন্সের মতো খাচ্ছি, কারণ অনেকে আমরা ভাবি যে গ্যাসের ওষুধ খেতেই হবে। ইনফ্যাক্ট অনেক পেশেন্ট আমার কাছে এসে বলেন, আমি তো গ্যাসের ওষুধ খাচ্ছি কারণ আমি প্রেশারের ওষুধ খাচ্ছি, আমি সুগারের ওষুধ খাচ্ছি, আমি হার্টের ওষুধ খাচ্ছি, এই ওষুধগুলো খেলে তো গ্যাসের ওষুধ খেতেই হবে। তো ওরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর থেকে এই গ্যাসের ওষুধ খেয়ে যাচ্ছেন। তো গ্যাসের ওষুধ যদি আপনি দীর্ঘদিন খেয়ে যান, সেটা থেকে কিন্তু হার্টের সমস্যা দেখা দিতে পারে। স্পেশালি গ্যাসের ওষুধ দীর্ঘদিন ব্যবহার করলে আমাদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা দেয়। আর এই ম্যাগনেসিয়ামের ঘাটতি থেকে আমাদের হৃদস্পন্দন ইরেগুলার হয়ে যেতে পারে। শুধু সেটাই না, গ্যাসের ওষুধ দীর্ঘদিন খেলে আমাদের রক্তনালী যেটা, সেই রক্তনালী হার্ড হয়ে সেটা থেকে আমাদের রক্তনালীর ব্লকেজ হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যায়। সেটা বিভিন্ন স্টাডিতে দেখাচ্ছে। ইনফ্যাক্ট আমরা এই পাবমেডের স্টাডি দেখাচ্ছি, যেটা একটা মেডিকেল জার্নাল, সেটাতে বলছে যে রেগুলার যদি আমরা গ্যাসের ওষুধ খাই, সেটা থেকে কিন্তু আমাদের হার্টের সমস্যা দেখা দিতে পারে। তো এখন আপনি জিজ্ঞেস করবেন, ঠিক আছে ডাক্তারবাবু, আপনি বলছেন রেগুলার না খাওয়ার জন্য, আমি কতদিন ব্যবহার করতে পারবো? রিসার্চ বলছে 2 মাসের বেশি যদি আপনি ব্যবহার করছেন, সেটা থেকে কিন্তু আপনার প্রবলেম দেখা দিতে পারে। তো গ্যাসের ওষুধ আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিন, তখনই আপনি ব্যবহার করবেন। লং টার্মে আপনি ব্যবহার করবেন না। আর লং টার্মে যদি আপনাকে গ্যাস বা অম্বল থেকে আপনাকে রেহাই পেতে হয়, তাহলে আপনার কিন্তু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। ওষুধ সেটার সমাধান না। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে আপনাকে নাম্বার 1, রাত্রিবেলা আগে খেতে হবে, রাত্রিবেলা লাইট ডিনার করতে হবে, খাবার আর ঘুমের মধ্যে 3 ঘন্টার মতো আপনাকে গ্যাপ দিতে হবে। আর রাত্রিবেলা যখন আপনি ঘুমবেন, আপনার মাথাটা একটু ওপর করে ঘুমোবেন। তার সঙ্গে আপনাকে ওজন কমাতে হবে এবং কিছু কিছু খাবার দাবার আপনাকে অ্যাভয়েড করতে হবে। যেমন স্মোকিং আপনাকে অ্যাভয়েড করতে হবে, অ্যালকোহল আপনাকে অ্যাভয়েড করতে হবে, বা যারা চা কফি বেশি খান সেগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। স্পাইসি ফুড বেশি অ্যাভয়েড করতে হবে, ফ্যাটি ফুড, চকলেটস, এই জিনিসগুলো আপনার গ্যাস অম্বলের ঝুঁকি অনেকটা বাড়িয়ে দেয়। বা অনেক ক্ষেত্রে সিট্রাস ফ্রুট যেমন লেবু, কমলা লেবু, যেগুলো টক জাতীয় ফল, সেটা থেকেও অনেক ক্ষেত্রে গ্যাস অম্বলের সৃষ্টি হয়, বা টমেটো থেকে কারো কারো গ্যাস অম্বলের সৃষ্টি হয়। তো এগুলো আপনাকে অ্যাভয়েড করুন। আপনি দুধ অ্যাভয়েড করুন। অ্যান্ড আটা, অনেক ক্ষেত্রে আমরা গ্লুটেন সেন্সিটিভ থাকে আমাদের বডি, আটা অ্যাভয়েড করলে আপনার গ্যাস অম্বল থেকে আপনি রেহাই পেতে পারেন। তো এই লাইফস্টাইলগুলো আপনি ফলো করলে আপনার গ্যাস অম্বল থেকে আপনি রেহাই পেতে পারেন। আপনাকে ডেইলি গ্যাস অম্বলের ওষুধ খেতে হবে না। আর আমরা অলরেডি ডিসকাস করলাম, ডেইলি গ্যাস অম্বলের ওষুধ খেলে সেটা কিন্তু আপনার হার্টের জন্য ক্ষতিকারক হতে পারে। 3 নম্বর ওষুধ যেটা আমরা আলোচনা করব, যেটা অনেক ক্ষেত্রে আমরা রেগুলারলি ব্যবহার করি, সেটা হচ্ছে সর্দি কাশির ওষুধ। আমাদের জ্বর, সর্দি, কাশি হয়, সেটা হলে আমরা নিজে থেকেই ফার্মেসিতে গিয়ে ওষুধ নিয়ে নিচ্ছি, কফ সিরাপ নিয়ে নিচ্ছি বা সর্দির ওষুধ নিয়ে নিচ্ছি। আর এই কফ সিরাপ বা সর্দির ওষুধের 2টো উপাদান থাকে, একটা হচ্ছে সুডোএফেড্রিন আর আরেকটা হচ্ছে ফিনাইলেফ্রিন। আর এই দুটো যে ডিকনজেস্টেন্ট মানে হচ্ছে এই দুটো জিনিস সর্দি কাশির ওষুধে থাকে, যেটা আমাদের নাকের রক্তনালীতে গিয়ে সেটা নাকের রক্তনালীকে সংকুচিত করে আমাদের যে নেসাল কনজেশন, আমাদের যে নাক বন্ধ হওয়া, সেটা কমিয়ে দেয়, আমাদের কনজেশন কমিয়ে দেয়। এটা তো কমায় ঠিকই, কিন্তু এই ওষুধগুলো আমাদের রক্তনালীতেও, বডির রক্তনালীও সংকুচিত করে, সেটা থেকে আমাদের ব্লাড প্রেশার হুট করে বেড়ে যেতে পারে। তো তার জন্য যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে বা যাদের হার্টের সমস্যা আছে, ওরা এই ওষুধগুলো, কাফ অ্যান্ড কোল্ড ওষুধগুলো নিজে থেকে নেবেন না। স্পেশালি কাফ অ্যান্ড কোল্ড, যে কাফ অ্যান্ড কোল্ডের ওষুধে সুডোএফেড্রিন আছে অ্যান্ড ফিনাইলেফ্রিন আছে। এই কাফ অ্যান্ড কোল্ডের যে কোনো বটলে আপনি দেখুন এটাতে সুডোএফেড্রিন আছে কিনা বা ফিনাইলেফ্রিন আছে কিনা। এই দুটো যদি জিনিস থাকে তাহলে সেটা আপনি অ্যাভয়েড করুন যদি আপনার হার্টের সমস্যা থাকে। যদি আপনার রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়ে থাকে বা হার্টের ব্লকেজ আছে বা আপনার উচ্চ রক্তচাপ আছে বা আপনার ইরেগুলার হার্টবিট আছে, তাহলে কিন্তু এই দুটো জিনিস কফ অ্যান্ড কোল্ড রেমেডিসের মধ্যে থাকলে
আপনার সেটা থেকে সমস্যা হতে পারে, ব্লাড প্রেশার অনেক বেড়ে যেতে পারে, হুট করে হার্টের রেট ইরেগুলার হয়ে যেতে পারে, ইভেন হার্ট অ্যাটাক পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য আপনি কফ অ্যান্ড কোল্ড নিজে থেকে ফার্মেসিতে গিয়ে নেবেন না, ডক্টরের পরামর্শ নিন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কফ অ্যান্ড কোল্ডের জন্য কোনো ওষুধের দরকার হয় না। আপনি গরম জল ব্যবহার করুন বা আপনি স্টিম নিন। স্টিম নিলে আপনার যে নেসাল যে কনজেশন থাকে, নাক যেটা বন্ধ হয়ে যাওয়া, সেটা আপনার কমে যাবে। বা আপনি রাত্রেবেলা একটু মাথা উঁচু করে ঘুমোন, বা আপনি অ্যাট দ্য মোস্ট আপনি নেসেল ড্রপ ব্যবহার করতে পারেন। তো নেসেল ড্রপ স্যালাইন, শুধু স্যালাইন নেসেল ড্রপ ব্যবহার করুন, যেটা করলে আপনার নেসাল কনজেশনও কমবে। তো সাধারণ জ্বর, সর্দি, কাশিতে আপনি হুট করে কাফ অ্যান্ড কোল্ডের জন্য যে কোনো ওষুধ খাবেন না, সেটা থেকে আপনার প্রবলেম হতে পারে। 4 নম্বর ওষুধ যেটা আমরা বলবো সেটা হচ্ছে বহুল প্রচলিত অ্যান্টিবায়োটিক এজিথ্রোমাইসিন। স্পেশালি কোভিডের পর থেকে দেখা গেছে যে এজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিকটা আমরা হুট করে ব্যবহার করছি। আমাদের জ্বর হলো 1-2 দিনের জন্য, সঙ্গে সর্দি কাশি, আমরা এজিথ্রোমাইসিন ব্যবহার করছি। সামান্য গা ম্যাচ করছে, এজিথ্রোমাইসিন ব্যবহার করছি। তো এজিথ্রোমাইসিন হচ্ছে একটা স্ট্রং অ্যান্টিবায়োটিক। আর এই অ্যান্টিবায়োটিক আমাদের হার্টের ইসিজি যেটা, সেই ইসিজির সাইকেলকে কিন্তু চেঞ্জ করতে পারে, যেটাকে আমরা বলি কিউটি ইন্টারভ্যাল। তো সেটা ডাক্তারি ভাষায় এত কিছু না জানলেও চলবে আপনার। মোদ্দা কথা হচ্ছে এজিথ্রোমাইসিন নিজে থেকে মুড়িমুড়কির মতো ব্যবহার করবেন না, কারণ এটা করলে আপনার ইসিজিতে চেঞ্জেস আসতে পারে, যেটা থেকে আপনার হার্ট রেট, আপনার হৃদস্পন্দন ইরেগুলার হয়ে যেতে পারে, সেটা থেকে আপনার বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো এজিথ্রোমাইসিন ওরকম না যে আপনি প্রেসক্রিপশন ছাড়াই আপনি ব্যবহার করছেন, সেটা করাটা কিন্তু বিপজ্জনক হতে পারে। তো তার জন্য আপনি জিজ্ঞেস করবেন, ঠিক আছে ডাক্তারবাবু, আমার তো জ্বর, সর্দি, কাশি হয়েছে, আমার তো ইনফেকশন আছে, আমি কি অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না? তার প্রশ্নের উত্তরটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে জ্বর, সর্দি, কাশি এগুলো হচ্ছে ভাইরাল ইলনেস। আর ভাইরাল ইলনেসে অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই। ভাইরাল ইলনেস নিজে থেকেই 3-4 দিনে আপনার ঠিক হয়ে যাবে। তো আপনি ভাইরাল ইলনেসের জন্য আপনি রেস্ট করুন, আপনি গরম জল খান, জল বেশি করে খান, আপনি স্টিম ইনহেলেশন নিন, বা আপনি ন্যাসেল ড্রপ, স্যালাইন ড্রপ নিতে পারেন। জ্বরের জন্য আপনি প্যারাসিটামল ব্যবহার করুন। এগুলো করলে বেশিরভাগ ক্ষেত্রে আপনার সেটা যে ইনফেকশন আপনি কাটিয়ে উঠবেন। আর যদি একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়, তখন আপনার অ্যান্টিবায়োটিক দরকার। আর ব্যাকটেরিয়াল ইনফেকশন কী করে বুঝবেন? ব্যাকটেরিয়াল ইনফেকশন বুঝবেন যখন আপনার টেম্পারেচার খুব বেশি থাকে, 102 বা তারও বেশি আছে, তার সঙ্গে শেকিং, চিলস হচ্ছে, আপনার যে সিক্রেশনস, ন্যাসাল সিক্রেশন ঠিক, বা কফ যেটা আপনার হচ্ছে সেটা কফ আপনার ইয়েলোইশ স্পুটাম বা গ্রিনিশ স্পুটাম, এগুলো যদি থাকে, তাহলে আপনাকে বুঝতে হবে হয়তো বা আপনার ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে। তখন আপনি ডক্টরের সঙ্গে পরামর্শ করেই অ্যান্টিবায়োটিক নিন, নিজে থেকে 1-2 দিনের জ্বরে অ্যান্টিবায়োটিক নেবেন না। আর 5 নম্বর ওষুধ যেটা আমরা আলোচনা করব, সেটা শুনলে আপনি অবাক হবেন। কারণ 5 নম্বর ওষুধটা আমরা ব্যবহার করি এটা ভেবে যেটা আমাদের হার্টকে প্রোটেকশন দেবে। আর সেই ওষুধটা আর কিছু না, সেই ওষুধটা হচ্ছে ইকোস্পিরিন বা অ্যাসপিরিন। তো অ্যাসপিরিন হচ্ছে রক্ত তরল রাখার ওষুধ, যেটা আমাদের রক্তকে তরল রাখে, যেটা ব্লাড ক্লটিং হতে দেয় না, সেটা থেকে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের প্রিভেনশন হয়। তো তার জন্যই অনেক ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি, অনেক ক্ষেত্রে আমরা নিজেরাই ব্যবহার করছি এটা ভেবে যে যেহেতু এটা রক্ত তরল রাখার ওষুধ ইকোস্পিরিন বা অ্যাসপিরিন, সেটা আমাদের হার্ট অ্যাটাককে প্রিভেন্ট করবে, স্ট্রোককে প্রিভেন্ট করবে। ইনফ্যাক্ট পুরনো স্টাডিতে দেখা গেছিল যে অ্যাসপিরিন আমরা প্রিভেনশনের জন্য ব্যবহার করতাম, কিন্তু আজকাল সেই ধারণাটা চেঞ্জ হয়ে গেছে। নতুন স্টাডিতে দেখা গেছে যে অ্যাসপিরিন প্রিভেনশনের জন্য সবার জন্য দেওয়া উচিত না, কারণ অ্যাসপিরিন ডেফিনেটলি হার্ট অ্যাটাক বা স্ট্রোককে প্রিভেন্ট করছে। অ্যাসপিরিন আপ টু 14% হার্ট অ্যাটাক প্রিভেন্ট করছে, আপ টু 14% স্ট্রোক প্রিভেন্ট করছে। কিন্তু এটা একটা ডাউন সাইডও আছে। ডাউন সাইড কি? অ্যাসপিরিন যেমন হার্ট অ্যাটাক আর স্ট্রোককে প্রিভেন্ট করছে, তেমন অ্যাসপিরিন বা ইকোস্পিরিন আপনার রক্তক্ষরণের সম্ভাবনাও কিন্তু বাড়িয়ে দিচ্ছে, ইন্টারনাল ব্লিডিংয়ের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। আর ইন্টারনাল ব্লিডিং কি? ইন্টারনাল ব্লিডিং সেটা স্কিনে হতে পারে, যেটা মাইনার, সেটাতে কোনো প্রবলেম হওয়ার কথা না, কিন্তু মেজর কিছু ইন্টারনাল ব্লিডিং হতে পারে, স্পেশালি আপনার পেটে ব্লিডিং হতে পারে, বা আপনার
ব্রেইনেও ব্লিডিং হতে পারে। আমরা অনেক পেশেন্ট দেখেছি যারা ইকোস্পিরিন নিচ্ছে কোনো ইন্ডিকেশন ছাড়াই, আর ওদের মেলিনা হয়ে গেছে বা কারো কারো স্ট্রোকও হয়েছে ব্রেইনে। তো অ্যাসপিরিন যেমন আপনার হার্ট অ্যাটাক স্ট্রোককে প্রিভেন্ট করছে, কিন্তু তার থেকেও বেশি কিন্তু রক্তক্ষরণের বা ইন্টারনাল ব্লিডিংয়ের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। আমাদের যে জিআই ব্লিড বা পেটের যেটা ব্লিড, সেটা ব্লিড হওয়ার সম্ভাবনা আপ টু 58% পর্যন্ত ইনক্রিজ করছে। আর সিএনএস ব্লিডের সম্ভাবনা আপ টু 27% পর্যন্ত ইনক্রিজ করছে। তার মানে আমি যদি রিস্ক আর বেনিফিট দেখি, ডেফিনেটলি অ্যাসপিরিন বা ইকোস্পিরিন আমাদের হার্ট অ্যাটাক বা আমাদের স্ট্রোকের ঝুঁকি কমিয়ে দেয়, কিন্তু এটা আমাদের ইন্টারনাল ব্লিডিং বা রক্তক্ষরণের যে টেন্ডেন্সি সেটা অনেকটাই বাড়িয়ে দেয়। তো আমাকে যদি রিস্ক বেনিফিট দেখতে হয়, বেনিফিটটা কম, রিস্কটা অনেকটাই বেশি। তো তার জন্য প্রিভেনশনের জন্য যদি আপনি অ্যাসপিরিন নিচ্ছেন, সেটা নেওয়া আপনার জন্য উচিত না। হ্যাঁ, অ্যাসপিরিন আমরা দিই, পেশেন্টদের দিই যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়েছে, যাদের অলরেডি হার্টে ব্লকেজ আছে, যাদের অলরেডি স্ট্রোক হয়েছে, বা যাদের অলরেডি অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে, বা যাদের বাইপাস হয়েছে। এই সব পেশেন্টদের জন্য কিন্তু লাইফ লং অ্যাসপিরিন বা ইকোস্পিরিন জরুরি। কিন্তু আপনার যদি কোনো সমস্যা না থাকে, এই কমপ্লিকেশনসগুলি কখনো যদি আপনার না হয়, আর প্রিভেনশনের জন্য যদি আপনি অ্যাসপিরিন ব্যবহার করছেন, স্পেশালি যদি আপনার বয়স 60-এরও বেশি হয়, তাহলে সেটা কিন্তু রিস্ক বেনিফিট রেশিও, বেনিফিটটা কম, রিস্কটা আপনার বেশি। তো এই 5টি ওষুধ আমরা আলোচনা করলাম, যেটা আমাদের বাঙালির ক্যাবিনেটে, বাঙালির ঘরে ঘরে আছে, আর আমরা সেটা আইদার রেগুলারলি ব্যবহার করছি বা আমরা ডেইলি ব্যবহার করছি। আমি এটা বলছি না এই ওষুধগুলো খারাপ, এই ওষুধগুলো ডেফিনেটলি দরকার আছে, কিন্তু এই ওষুধগুলো আপনি নিজে থেকে ব্যবহার করবেন না। আপনি আপনার ডক্টরের সঙ্গে পরামর্শ নিন, আর তারপরেই সেটা ডিসাইড করুন যে ওষুধটা আপনার দরকার আছে কি না। কারণ এই ওষুধগুলো যেমন বেনিফিট দেয়, এই ওষুধগুলো কিন্তু আপনার ক্ষতিও করতে পারে এবং মারাত্মক ক্ষতি করতে পারে। আপনার হার্ট রেট ইরেগুলার করতে পারে, আপনার ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে, আপনার স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেকটা ইনক্রিজ করে দিতে পারে, অ্যান্ড ইনফ্যাক্ট কার্ডিয়াক অ্যারেস্টের কখনো কখনো ঝুঁকিও সেটা অনেকটা বাড়িয়ে দেয়। তো আজ আমরা আলোচনা করলাম এই 5টি ওষুধ, যেটা আপনি মাথায় রাখবেন যে আপনার মেডিসিন ক্যাবিনেটে আছে কি না। তার মধ্যে অন্যতম হচ্ছে ব্যথার ওষুধ বা অ্যানসেইড, সেকেন্ড গ্যাসের ওষুধ যেটা আমরা সবসময় নিই, সেটা আপনাকে পূর্ণ বিবেচনা করতে হবে যেটা আপনার আদৌ দরকার কিনা। থার্ড কাফ অ্যান্ড কোল্ডের ওষুধ, যেটাতে সুডোএফেড্রিন বা ফিনাইলেফ্রিন আছে, কফ সিরাপ। ফোর্থ অ্যান্টিবায়োটিক, যেটা আমরা যে কোনো জ্বর সর্দি কাশিতে নিচ্ছি, স্পেশালি অ্যাজিথ্রোমাইসিন। অ্যান্ড 5 নম্বর, যেটা আমরা ভাবি হার্টকে আমাদের প্রোটেকশন দিচ্ছে, অ্যাসপিরিন বা ইকোস্পিরিন। তো আপনি আবার পূর্ণ বিবেচনা করুন যে ওষুধগুলো আদৌ আপনার দরকার আছে কি না, অ্যান্ড ওষুধগুলো কি আপনাকে বেনিফিট দিচ্ছে না আপনাকে আপনার হার্টের ঝুঁকি আরও বাড়িয়ে দিচ্ছে। তো এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আপনি আমাদের এই ভিডিওটা কাউকে শেয়ার করুন, কারণ এই শেয়ার হয়তোবা কারোর লাইফও চেঞ্জ করতে পারে। আর এই ভিডিও আপনার ভালো লেগে থাকলে আপনি আমাদের এই ভিডিও ফলো করুন, যেটাতে আমরা আলোচনা করেছি যে কি কি খাবার দাবার খেলে ওষুধ ছাড়াই আপনার ব্লাড প্রেশার অনেকটাই নিয়ন্ত্রিত থাকবে। আমি ডক্টর রূপ, আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন।